জেল কাস্টাডিতে পানির জন্য কাতরাচ্ছে সুমন, তবে আশেপাশে কোথাও পানির ছিটে ফোটার দেখা নেই। চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় ফেলে রাখা হয়েছে তাকে। শরীরে রয়েছে বিভিন্ন ক্ষতের দাগ, কিছু কিছু জায়গায় রক্ত জমে কালো হয়ে গেছে। ব্যথায় পুরো শরীর যেন টনটন করছে তার। পানি চাই পানি। কারো কণ্ঠে চোখ জোড়া হালকা মেলে আবারও বন্ধ করে সুমন। বাঁকা হেসে এগিয়ে এসে সুমনের সামনে চেয়ার টেনে বসলো প্রেম। হাতে তার এক গ্লাস পানি। বেশ শব্দ করে পানির গ্লাস রাখলো দুজনের মাঝখানে। কী হলো, পানি চাই? আমাকে এখানে আনা হয়েছে কেন? সুমনের করা প্রশ্নে হো হো করে হেসে উঠল প্রেম। যেন পৃথিবীতে এর থেকে মজার জোকস কখনো শুনেনি সে। আসলেই শুনেনি হয়তো। ব্যাপারটা এমন যে চোরের ঘরে চুরি হয়েছে। প্রেম এবার ভনিতা ছাড়াই বলতে শুরু করলো, রয়্যাল ক্যাসিনো কার আন্ডারে শেয়ারে আছে, কার হয়ে কাজ করছে, সব ইনফরমেশন চাই। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে কাঁধ কিছুটা বাঁকালো সুমন। এতেই যেন সারা শরীরে রক্ত টকবক করে ফুটতে শুরু করছে প্রেমের। তোদের কি মনে হয় আমাকে আটকাতে পারবি তোরা? তোর কোনো বাপে ছাড়াবে তোকে। অযাচিত শব্দগুলো কানে আসতে দুজনের দৃষ্টি স্থির হলো জেলের গেটের দিকে। লোহার তৈরি কারাগারের দরজায় গা ছাড়াভাবে দাঁড়িয়ে আছে রোজা। পুরো মুখে ওড়না কভার করে রাখা হয়েছে, গেবার্ডিং এর সাথে হোয়াইট ইন করা। বুকের উপর দুটো বোতাম খোলা, হাতে রোলেক্স ওয়াচ। মেহেরি হাতের সাহায্যে প্রেমকে থামিয়ে দিল রোজা। এগিয়ে এলো চেয়ারে বেঁধে রাখা সুমনের কাছে। কিরে বল, কোন বাপে আসবে তোর? নিশ্চুপ সুমন, মুখে নেই কোনো আওয়াজ। গলার স্বর কেউ থামিয়ে দিয়েছে তার। সামনের দিকে তাকালো, বাঁকা হাসলো রোজা। মুখ ঢাকা থাকায় কারোর নজরে এলো না তা। স্যার, কাইন্ডলি লিভ দিস প্লেস, আই নিড সাম টক টু হার। ইয়েস, ক্যারি অন। রোজাকে রেখে রুম ত্যাগ করলো প্রেম, তবে যাওয়ার আগে একবার নজর বুলিয়ে নিল সুমনের দিকে। টেবিলে রাখা পানির গ্লাস হাতে তুলে নিল রোজা। ধীর পায়ে এগিয়ে গেল সুমনের কাছে, গ্লাস এগিয়ে দিল মুখের কাছে। পানির দেখা পেতে ঢকঢক করে পুরো পানি সাবার করে দিল সুমন। গ্লাস যথাস্থানে রেখে সামনের চেয়ারে পায়ের উপর পা তুলে গা এলিয়ে দিল রোজা। সুমন অবাক চোখে তাকিয়ে রইল তার পানে। অল্প বয়সী হলেও কারেন্টের বেশি মেটার। চলো একটা ডিলে আসি। যেমন? সুমনের উত্তরে সোজা হয়ে বসলো রোজা। ইনফরমেশন দিয়ে মরবি নাকি না দিয়ে মরবি? যদি দিয়ে মরিস তাহলে তোর পরিবারের দায়িত্ব ডিপার্টমেন্ট নেবে, আর না দিয়ে মরলে তোর ছেলে যাবে অনাথ আশ্রমে, আর তোর বউ রোজ কারো না কারো বিছানায়। নতুন নতুন পুরুষের মনোরঞ্জন। তোর ছেলে রাস্তায় ভিক্ষে করবে। এখন ডিসিশন তোর। আরে শালি, তুই কি ভেবেছিস জীবন বাঁচাতে সব তথ্য তোকে দিয়ে দিব? হো করে হেসে উঠল রোজা। ভয়ঙ্কর সেই হাসি পিলে কিছুটা চমকে উঠল সুমন, তবে নিজেকে শান্ত রেখে ভিড়কি কণ্ঠে বলল, ফা ড্যাশ অফ ইউর ডিপার্টমেন্ট। যা, তুই কি ভেবেছিস তথ্য দিলে তুই বেঁচে যাবি? বাঁচিয়ে রাখবো তোকে। তোর মতো নটির ছেলের জায়গা এই মাটির বুকে আবার হবে। শুষ্ক ঢেউ গিলে নিল সুমন। আমাকে মরলে কখনো তার ধারে কাছে যেতে পারবে না তোর ডিপার্টমেন্টের কেউ। তোর মতো নরকের কীট এই সমাজের অভিশাপ। তোকে বাঁচিয়ে রেখে কী লাভ? তোরা দেশে খেয়ে দেশের সাথে বেইমানি করছিস। সা কথা শেষ করার আগে বিকট শব্দে ছেয়ে গেল চারপাশ। দেওয়ালে ছোপ ছোপ রক্তের আভা। দ্রুত কদমে এগিয়ে গেল ইরফাস প্রেম। ধোঁয়া ওঠা রিভলভার নিয়ে এলে ফু দিয়ে শান্ত করল রোজা। ব্যাহিন ড্যাশ হোয়াট ইজ দিস মেহরিন? এখন উপর মহলে কী জবাব দেবো আমরা? এই একমাত্র কুড়ি ছিল আমাদের মিশনের। গা ছাড়া ভাব নিয়ে জেলের গেটের দিকে বেরিয়ে গেল রোজা। স্যার, এখন কী হবে জানি না। আমার কাজের কৈফিয়ত আমি নিজে দিতে ঢের পছন্দ করি বলে গটগট করে বেরিয়ে গেল রোজা। ইতালির পশ্চিম ইউরোপে একটি প্রাচীন সংযুক্ত প্রজাতান্ত্রিক সাংসদীয় রাষ্ট্র। এটি ইউরোপিয়ান ইউনিয়নভুক্ত একটি দেশ এবং ইউরো অঞ্চলে অন্তর্ভুক্ত বিধায় এর মুদ্রা ইউরো। এই দেশের সংসদীয় গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা চালু হয়েছে। এর উত্তর সীমান্তে অল্প পর্বতমালা সংলগ্ন ফ্রান্স, সুইজারল্যান্ড, অস্ট্রেলিয়া, স্লোভেনিয়া অবস্থিত এবং দক্ষিণ পূর্বে ইতালির উপদ্বীপ। ভূমধ্যসাগর সংলগ্ন দুই দ্বীপ সিসিলি এবং সার্দিনিয়া সহ আরও বেশ কয়েকটি ছোট ছোট দ্বীপের পরিবেষ্টিত। স্যান মেরিনো আর ভ্যাটিকান সিটি নামে দুটো স্বাধীন রাষ্ট্র ইতালি। ইতালির বিলাসবহুল এক আলিশান বাড়িতে নিজের কামরায় মদ্যপানে ব্যস্ত 28 বছরের তাগড়া যুবক। পুরো শরীর উন্মুক্ত, কাঁধ অবধি ঝুলছে সিল্কি চুলগুলো। গায়ের রং উজ্জ্বল ফর্সানায় শ্যামা। শ্যামাবর্ণ যেন এই পুরুষটির সৌন্দর্য প্রধান উৎস। ডান ভ্রু উপরে রয়েছে বেশ গাঢ় একটা কাটার দাগ। একের উপর একের ওয়াইনের গ্লাস খালি করছে সে। দৃষ্টি কাচের দেওয়াল ভেদ করে বাহিরের পানে। নিশানা মনগহরের হরিণী শিকারে। তুমি জানো না, তুমি জানো না রে প্রিয়, তুমি মোর জীবনের সাধনা।
তোমায় প্রথম যেদিন দেখেছি মনে আপন করে নিয়েছি। অসময়ে বিশ্রীভাবে বেজে ওঠা ফোনটা বেশ বিরক্ত হলো যুবকটি। ওয়াইনের গ্লাস হাতে তুলে নিয়ে বাঁচতে থাকে ফোনটা। শালার বেটা ফোনকে হ্যালো। অপর পাশ থেকে বলা কথাতে যেন মগজে আগুনের ফুলকি জ্বলতে শুরু করলো যুবকটি। এক হাতে আছাড় ফেলে হাতে থাকা মোবাইলটি ওয়াইনের গ্লাসে এক চুমুক শেষ করে সেটিও মাটিতে ফেলে দিল। আমার মতো এতদিনের ক্যাসিনো এভাবে শেষ হতে পারে না, কখনোই না। ডিভাইনে গিয়ে গা এলিয়ে দেয় যুবকটি। তবে মিনিট পাঁচেক পর আবারও সোজা হয়ে হু হু করে হেসে ওঠে সে, চোখ মুখে উন্মাদের ছায়া। বুলবুলি। পুরো ঘর মেতে ওঠে অট্ট হাসিতে, যা তার দেওয়ালের মাঝে বাড়ি খেয়ে রুমে ঘুরপাক খাচ্ছে। রুমে বেড সাইডে টেবিলে থাকা লাল এক সুইচের উপর দিয়ে আবারও গিয়ে বসে ডিভাইনের হাতে ওয়াইনের বোতল, অপর হাতে জ্বলন্ত সিগারেট। ওয়াইনের বোতলে চুমুক দিয়ে ঘরে প্রবেশ করে অল্প বয়সী এক রহস্যময় তরুণী। পরনে সিল্কের শাড়ির সাথে ডায়মন্ডে হালকা পাতলা কিছু জুয়েলারি, ঠোঁটে গাঢ় লাল লিপস্টিক। হিলের ঠকঠক শব্দে যুবক আর বুঝতে বাকি রইল না কে ঘরে প্রবেশ করছে তার ঘরে। বে, ইউ ওয়ানা স্পেন্ড সাম টাইম উইথ মি। ওয়াইনের গ্লাস মনোযোগে রেখে ঠোঁটে কোনো সিগারেট রেখে যুবকটি মুখ ভর্তি ধোয়ার গ্লাসে ছুঁড়ে মারে। রুমে যে সে ব্যতীত কেউ আছে সেদিকে কোনো খেয়াল নেই তার। রক্ত গরম চোখে মেয়েটির দিকে তাকাতেই কিছুটা ভড়কে যায় মেয়েটি। তবে নিজেকে যথাসম্ভব শান্ত রেখে এগিয়ে এসে ডিভাইনের গলা জড়িয়ে নেয় যুবকটি। বিরক্ত যেন ছেয়ে যায় যুবকটির চেহারায়। লিভ মি যারা, বেবি, আই লাভ ইউ, বাট আই অ্যাম নট। এবার যেন বেশ শান্ত যারা। এই জন্য আজ নতুন প্রত্যাখ্যান নয়, এর আগে বেশ কয়েকবার এমন হয়েছে। তবু বারবার ফিরে আসে এই পুরুষটির কাছে। কিসের আশায় আজও তার অজানা। পেয়েছো তাকে? হারিয়েছে কবে? অন্য কারো বউ সে। হোক না অন্য কারো, আমার ভালোবাসা আধিপত্য বিস্তার আজও বাকি তার শরীরে। আমার ছোঁয়া না পাওয়া পর্যন্ত যে সারা জীবন আমার কাছে নতুন। এতে হাজারবার যদি অন্য কারো হয় তবু সে আমার। আমি তাকে চাই, উম্মাদের মতো চাই। আমার ছোট্ট জীবনে একমাত্র চাওয়া সে। সে শুধু আমার, যতক্ষণ না আমি তাকে ভাঙব সে শুধু আমার। হো হো করে হেসে উঠল যারা। তা খেয়াল হতেই ভুরুজোড়া কুঁচকে নেয় যুবকটি। হোয়াট রাবিশ, হাসছ কেন? তোমার কি মনে হয় রেহান নির্ণয় চৌধুরী কাঁচা খেলোয়াড়, যে কিনা বহু আগেই তোমার নাকের ডগা থেকে শিকার ছিনিয়ে নিয়েছে, সে এত সহজে চুপ থাকবে? তার বউকে তুমি তার কাছ থেকেই কেড়ে নিবে? রহস্যময় এক হাসি ফুটে উঠল রেহানের ঠোঁটে। তবে তার যারার চোখে অগোচর। নির্ণয় চৌধুরী আমার লেবেল ছিল কবে যারা? আমার শিকার আমানতকারী, তাকে রেখেছি। তার মানে এই না শিকারী সে? মেহরিন কেন? আমি নই কেন রেহান? মেহরিন, যে চোখ ভর্তি মায়া, যে চোখের জোড়ায় আমার ধ্বংস, যে হাসিতে মুক্ত ঝরে সেই হাসি আমার অস্তিত্ব বিলীনের ক্ষমতা রাখে, যাকে বহু বছর আগের থেকে চাই। তাকে ভুলানো তোমার কর্ম নয় যারা। পৃথিবীর সবচেয়ে সুন্দর অনুভূতি কি জানো রোহান? প্রেম পড়া। আর সবচেয়ে ভয়ঙ্কর এবং ধ্বংসাত্মক অনুভূতি হলো সেই ভালোবাসা না পাওয়া। আমি চেয়েছি তোমাকে, নিজের সমস্ত কিছু উজাড় করে চেয়েছি তোমাকে, তবে কেন আমার হলে না রেহান? যারা চোখের পানি চিকচিক করছে প্রকাশ করতে কতটা ব্যথা জমানো তার মনে। অনুভূতি পাহাড়ে ওঠা না জড়া তল দেশে জ্বলিয়ে যাবে। বাকিটা কোথায় রেখেছে? নিজে সব কিছু বিসর্জন দিয়ে তোমার হতে চেয়েছি। নিজের সাম্রাজ্য ছেড়ে এদেশে ছুটে এসেছি। রানী না হয়ে দাসীর জায়গা চেয়েছি। সবশেষে তোমাকে চেয়েছি। কেন রোহন আমাকে ফিরিয়ে দিলে? কলিজায় ভয় আনো যারা। আমি আগুন, আমার তাপে জ্বলা তোমার কাম্য নয়। দেশে ফিরে যাও। ফোন হাতে অস্থির হয়ে দাঁড়িয়ে আছে রিয়ান। এখনও পর্যন্ত 100বার বেশি কল ঢোকানো হয়েছে রাই নামে সেভ করা নাম্বারে, তবে প্রতিবার একই টোন বেজে উঠছে। কোথায় তার বোন? একমাত্র বোনকে হারিয়ে গেছে ভাবতেই গা শিউরে উঠছে তার। বাংলাদেশের নাম্বারে ও কল করেছে বহুবার। মাথায় হাত দিয়ে ধপ করে বিছানায় বসে রিয়ান। মাথা পুরো হ্যাং হয়ে গেছে। এত চা আবার সহ্য হচ্ছে না। বাসায় কি জবাব দিবে? তার ভরসাতে তো এত দূরে পাঠানো হয়েছিল তাকে। আর ভাই, তাকেই বা কীভাবে সামলাবে সে? ও পারছি না। কোথায় গেলি তুই রোজ? চোরের মতো পা টিপে টিপে রুমে প্রবেশ করছে রিধিমা। রিয়ানকে মাথা চেপে ধরে বসে থাকতে দেখে বুকের ভিতরে ধক করে উঠল। তার একমাত্র বোন চোখের মণিকে খোঁজ না পেয়ে বেকুল হয়ে গেছে ছেলেটা। হাসি খুশি ছেলেটার মুখে পড়ছে চিন্তার ছাপ। রিধিমা এগিয়ে এসে রিয়ানের পাশে হাত রেখে রিয়ানকে কাঁধে, ভাই, কারো কাঁধের স্পর্শ পেয়ে
মাথা ঘুরে তাকায় রিয়ান। কাছের কাউকে এই মুহূর্তে ভীষণ দরকার ছিল তার। ছেলেদের যে কষ্ট হয় আপন মানুষ হারালে, তাদেরও যে মন পড়ে, এ কথা প্রকাশ করার ক্ষমতা হয়তো ছেলেরা রাখে না। কান্না ভেজা চোখে বোনকে জড়িয়ে ধরে রিয়ান। ঋতু, আমার রোজা কোথায় চলে গেল রে? রিধিমা হাত রাখে ভাইয়ের মাথায়। সান্ত্বনা দিবে নাকি সত্যি বলবে? বেশ দ্বিধায় ভুগছে সে। বোনকে দেওয়া কথা আর ভাইয়ের অসহায়ত্ব কোন দিকে যাবে বুঝতে পারছে না। আমি বাসায় কি বলবো বল না? রোজ কোথায় চলে গেল? শান্ত হ রিয়ান, আমি যা। কথা শেষ না করে থেমে যায় রিধিমা। এতেই যেন বেশ খটকা লাগে রিয়ানের। কি বলতে চাইলি তুই? কি বলতে চাইলাম? কিছু না তো। রিধিমাকে ছেড়ে বসে রিয়ান সন্ধিয়ান চোখে তাকায় তার পানে। বেশ কাচুমাচু হয়ে যায় রিধিমা। দেখো ঋতু, আমাকে কসম দিতে বাধ্য করিস না। নির্ণয় ভাইকে বলতে। আমি জানি রোজ কই, তুই জানিস। প্লিজ বল না আমার বোন কোথায়? আমি কিছু জানি না, বিশ্বাস কর। বলবি কি না? আমি কিছু জানি না। সে কথা শেষ করে বিছানা ছেড়ে উঠে রোজা ছুটে বেরিয়ে যেতে নিলে হাত ধরে ফেলে রিয়ান। আমি শেষবারের মতো বলছি, রোজ কোথায়? বেশ ধমকেশ্বরে কথাটি বলে রিয়ান রাগিব দৃষ্টি দেয় রিধিমার পানে। রাগে লাল বর্ণ ধারণ করা চোখ জোড়া দেখে ভয়ে সিটিয়ে যায় রিধিমা। তোতলিয়ে বলে, বাবা বাংলাদেশে। বজ্রপাতের ন্যায় কথাটায় পুরো ঘর ছেড়ে দেওয়ালে বাড়ি খেয়ে বারবার ফিরে আসে মস্তিষ্কে। কি বাংলাদেশে? নিজের হাতে রিয়ানের হাতের বাঁধন থেকে ছাড়িয়ে ছুটে বেরিয়ে যায়। এখনো স্তব্ধ, হাত পা যেন চলছে না, পুরো শরীর কাজ করা বন্ধ করে দিছে। অবাক হয়েছিস? গম্ভীর কণ্ঠে আওয়াজে ধ্যান ভেঙে বাস্তবে ফিরে এসে। ভাই, তোর গোয়েন্দা বোন নিজের মিশনে দেশে ফিরছে মানে? হো হো করে হেসে ওঠে নির্ণয়। হাস্য শেষে, রেডি থাকিস, জেট বুক করা আছে, ফিরতে হবে মানে? অত মানে জেনে তোর কাজ নেই। বোন তো বানিয়েছিস একদম ঝাক্কাস। আসলে ভাই, ডান হাত উঁচু করে রিয়ানকে থামিয়ে দিল নির্ণয়। পকেট ক্যামেরা হাতে বের করে ব্যান্ডের সিগারেটটা পকেটে। মাথা খুলতে গিয়ে আর চোখে একবার দৃষ্টি বুলিয়ে নিল রিয়ানের পায়নি। বেচারা মুখ কেমন পানসে হয়ে গেছে। ঠোঁটের কোণে সিগারেট রেখে দুই পকেট জুড়ে লাইটার খুঁজতে চলছে অনবরত। ব্যাপারটা খেয়াল করে হতে নিজের প্যাকেটের লাইটারটা জ্বালিয়ে সিগারেটে আগুন দিয়ে দিল রিয়ান। নিঃশ্বাসের সাথে সিগারেটে প্রথম টান দিয়ে ধোয়া রিয়ানের মুখ বরাবর ছুড়ে দিল। অতঃপর হাত রাখে তার কাঁধে। দুজনে এগিয়ে যায় রুমের ব্যালকনিতে। বিশাল আকাশ, তবে কোথাও দেখা মেলে না কোনো তারার। অন্ধকারাচ্ছন্ন পুরো আকাশ নিকষ কালো। দুজনের শান্ত দৃষ্টি আকাশের পানে। একদিন এক রাত, তারপর প্রেম গেছে চলে। সবাই চলিয়ে যায়, সকলে যেতে হয় বলে। জীবনানন্দ দাশ। নির্ণয়ের কণ্ঠে হারানো ব্যাকুলতার গলা বেশ ধরে এসেছে তার। লাইন দুটো বেশ মনোযোগ দিয়ে শুনছিল রিয়ান। অনুভব করছিল সঙ্গী হারানোর বেদনা। কাঁদছো ভাই? রিয়ানের প্রশ্নে বাঁকা হাসে নির্ণয়। এলোমেলো দৃষ্টি আবারও স্থির রেখে আকাশপানে। ব্যালকনির রেলিংয়ে ধারে গা হেলিয়ে দাঁড়ায়। যদি এক সমুদ্র কাঁদতি, তাহলে কি তাকে ছুতে পারবো? নির্ণয়ের প্রশ্নের উত্তর জানানি রিয়ানের। কি জবাব দিবে ভেবে শুষ্ক ঢোক গিলে নিল। রিয়ানের অবস্থা ঠাউর করতে পেরে মৃদু হাসল নির্ণয়। তবে তার রিয়ানের দৃষ্টি অগোচরে। আমি দাবার বোর্ডের সেই আড়াই ঘরের ঘোড়া। এমনভাবে মন্ত্রীকে আটকে দিব, মন্ত্রী ছেঁড়ার ক্ষমতাও থাকবে না। সিগারেটের শেষ টান দিয়ে নিচে ফেলে পা দিয়ে পিষে ক্ষান্ত হলো নির্ণয়। ঠোঁট তার রহস্যময় হাসি। অতীত টানছে, বড্ড খিদে তার। টানছে অতীত। আমার অস্তিত্বে মিশে থাকা প্রজাপতি, আমার আগমনে তুমি হবে মিলিন। রোজ পাখি ভাই। ধ্যানের বিচ্ছেদ ঘটিয়ে শান্ত দৃষ্টিতে নজর বুলে রিয়ানের শুকনো মুখে। বেশ বড় একটা দীর্ঘশ্বাস বেরিয়ে আসে অন্তরাত্মা থেকে। দেশে ফিরবো ভাই, ফিরতে তো হবে। অনেক হিসেব যে এখনও বাকি আছে। এত সময় অপেক্ষায় ছিলাম সঠিক সময়। হয়তো সময়টা আরও কিছুটা দেরিতে আসতো, তবে আমার মহারানী আমার উপরে চালবাজি করেছে রিয়ান। এদিকে সব, ডোন্ট ওয়ারি ব্রাদার্স, এভরিথিং ইজ ওকে। ভাই, কখনো যদি সব সত্য তার সামনে এসে কী হবে? সব ধ্বংস হবে ভাই। যেখানে সব ধ্বংসর কারিগর আমি, সেখানে ধ্বংসের ভয় আমার নেই। অসম্ভব ঘুম এসে চোখ জোড়া দখল করে নিচে রোজা। হাতে থাকা ল্যাপটপের কাজগুলো শেষ হতে না চাইছে তার। চোখ জোড়া ধীরে ধীরে লাল হতে শুরু করছে, বারবার হাই তুলছে। সময়ের দিকের জন্য খেয়াল রাখার ফুরসত নেই। দরজায় কড়া পড়তে এক ঝাঁক বিরক্তি এসে আবারও ভর করছে তার চেহারায়। পরপর কড়াঘাতে রাগে গজগজ করতে করতে উঠে দাঁড়ালো সে। হাতে থাকা ল্যাপটপে রকিং চেয়ারে রেখে এগিয়ে গেল দরজার কাছে। খটখট আওয়াজে এখনও বিদ্যমান। অপর পাশে ব্যক্তিটি কিছুক্ষণ সদর আপ্যায়ন করবে ভেবে দরজা খুলতেই ধীরে কিছু একটা পড়ার শব্দ পেয়ে চমকে ওঠে রোজা। দরজায় নজর বুলিয়ে মেঝেতে নজর বুলায়। কোমরে হাত রেখে মাটিতে বসে আছে মা গো মা বলে কুকিয়ে ওঠে ইরফাজ। হাসি থামিয়ে রাখা দায়।
কোনো মতে নিজেকে সংযত করে এগিয়ে একটু হাঁটু গেড়ে ইরফাসের সামনে বসে রোজা। কারো উপস্থিতি টের পেয়ে এক বেয়াক্কেল হাসি দেয় ইরফাস। আহা বেচারা, ভেবেছিলাম তোমারে একটু সাবান ছাড়া ধোলাই করবো, কিন্তু এ কি, তুমি তো নিজে নিজে সাবানে ধোলাই হয়েছ। যাক গে বাবা, আমার কষ্ট কম হলো। বলে বাঁকা হাসলো রোজা। ইরফাস ড্যাব ড্যাব চোখে তাকিয়েছে অসম্ভব সুন্দরের পানে। এত সুন্দর বুঝি কেউ হয় তার অজানা ছিল। ঠোঁটের নাকের অসম্ভব সুন্দর এক তিল, ডান চোখের নিচে পাতায় এক কালো তিল। তিলের সৌন্দর্য যেন চোখজোড়া অসম্ভব সুন্দর। তার দুধে হালতা গায়ের রং, মাশাআল্লাহ। মুখের সামনে তুড়ি বাজাতে ঘোর কাঠে ইরফাজের। রোজা হাতে গিয়ে তাকিয়ে আছে তার মুখপানে। উঠে আসুন। ইরফাজ হাত বাড়িয়ে রোজা হাত ধরবে, তার আগে হাত সরিয়ে নেয় রোজা। আবারও বেশ বোকা বনে যায়। এবার যেন নিজেকে আর আটকে রাখতে পারল না রোজা, উচ্চস্বরে হেসে উঠল। ইরফাজের বেশ লজ্জা লাগছে। একটা অল্প বয়সী মেয়ের কাছে বোকা বনে গেল সে, ভেবেই নিজেকে বলদ ভাবছে সে। ভাবার কিছু নেই, আপনি সত্যিই বলদ। কথা শেষ করে উঠে রকিং চেয়ারের দিকে এগিয়ে গেল রোজা। রেখে গেল একজোড়া বড় বড় চোখ। তা কী কাজে এসেছেন বলুন? আসলে ম্যাম, আজকের প্রেজেন্টেশন ফাইলের জন্য এনেছি। ল্যাপটপ হাতে তুলে টি টেবিলের দিকে ইশারা করলো রোজা। পড়া থেকে উঠে ফাইল হাতে নেয় ইরফাস। নজর দেয় সামনে থাকা রূপবতীর পানে। চোখ জোড়া ঘোর লাগে তার। আর কিছু লাগবে? ল্যাপটপের শাটার অফ করতে করতে প্রশ্ন ছুড়ে দেয় রোজা। না ম্যাম, আসুন তাহলে। অনুমতি পেয়ে দ্রুত স্থান ত্যাগ করে ইরফাস। বুক ধুকপুক করছে তার, হার্টবিট যেন অতি দ্রুত ওঠানামা করছে। দরজা ভিজে আবারও রকিং চেয়ারে এসে বসে রোজা। তবে এবার তার হাতে ল্যাপটপ নয়, খালি হাতে গা এলিয়ে দিয়েছে সে। চোখে ঘুম থাকা সত্ত্বেও ঘুম ধরা দিচ্ছে না। বুকের মাঝখানে ঠিক মাঝ বরাবর অসহ্য ব্যথা হচ্ছে তার। কিছু হারিয়ে ফেলার বেদনা। পাশের টেবিলে রাখা ফোনটা হাতে এগিয়ে হাতে তুলে নেয়। ফোনের গ্যালারিতে ঢুকতে নির্ণয় হাস্যোজ্জ্বল মুখের অসম্ভব সুন্দর এক ছবিতে দৃষ্টি স্থির হয়। অসম্ভব সুন্দর সে হাসি। রাগী গোমরামুখ লোকটা যে হাসতে পারে সেটা প্রমাণ করতে ছবিটা তুলেছিল সে। গালে টোল যেন সেই হাসির সৌন্দর্য বহুগুণ বাড়িয়ে দিয়েছে। শুনেছি দেখলে আক্ষেপ বাড়ে, এমন কিছুতে দিকে তাকাতেনি। তবে তোমার আমি বেলায় আমি মানে কী করে? ফোনের স্ক্রিনে জ্বলতে থাকা ছবিতে হাত বুলিয়ে বুকে জড়িয়ে নেয় রোজা। হঠাৎ মেসেজের টুং শব্দে কেঁপে ওঠে ফোনটি। দুই ভুরু কুঁচকে আসে। হাতে থাকা ফোনটির দিকে দৃষ্টি চোখে রেখে হোয়াটসঅ্যাপে আসা অপরিচিত এক নাম্বার, প্রোফাইলে এক রক্তমাখা হাতের ছবি। আগ্রহ নিয়ে মেসেজ বক্সে ঢুকে, কি দারুণ ব্যথার ওষুধ তুমি। যে রোগে আক্রান্ত আমি, সে রোগের ওষুধ তুমি। মেসেজ পড়তে কপালে বেশ চিন্তার ভাঁজ পড়ে রোজা। বাংলাদেশে আসার পর এটা তার নতুন নাম্বার, তবে এই নাম্বারে কারো মেসেজ আর ভাবলো না রোজা। সঙ্গে সঙ্গে মেসেজে রিপ্লাই করলো, কে আপনি? খুব কাছের কেউ, যাকে তোমার মন খুঁজে, যার বিহারে বুক পড়ে, যার অভাবে দু চোখের ঘুম হারাচ্ছ, যাকে তীব্র থেকে তীব্রভাবে চাইছো, আমি সে। মজা করছেন? একদম না। তাহলে তোমাকে চাইছি। হাসির কয়েকটা ইমোজি পাঠায় রোজা। বুক কাঁপছে না? কাঁপছে তো। তোমার বিরহে হার্টের রুগী হয়েছি জান। ভ্যাবসা গরমে বিরক্ত পুরো ধরনী, যেন রোদ তার তেমন সাথে গরম যোগ হয়েছে সাধ্যিবাদ। বাংলাদেশের বৈশাখীর শুরুতে বেশ কড়া রোদের উত্তাপ ছড়িয়ে পড়ে। এই রোদ মাথায় নিয়ে শাহজালাল বিমানবন্দর থেকে নির্ণয় বাগানবাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছে বেশ বড় একটা দল। কালো রঙের দুটো মার্সিডিজ গাড়ি ছুটে চলেছে নিজ গন্তব্যে। প্রথম গাড়িতে রিধিমা, ত্রিধা, আয়ান, অপূর্ব। তাদের থেকে মাত্র কয়েক সেন্টিমিটার দূরে আসছে অপর গাড়িটি। পেছনে রয়েছে ছিটে নির্ণয় চৌধুরী, যার কোলের উপর ল্যাপটপ রাখা, আর দৃষ্টি যেন তাতেই স্থির। নিজের প্রয়োজনীয় কাজে ব্যস্ত। অপরদিকে ড্রাইভিং সিটের ঠিক পাশের সিটে বসে হাঁসফাঁস করছে রিয়ান। মনে হাজারো প্রশ্ন জিলিপির মতো পেঁচিয়ে পেঁচিয়ে মোড়া মারছে তার পেটে। পেট থেকে বেরিয়ে আসতে চাইছে, তবে এই ছোট্ট বুকে এত সাহস যে কুলাচ্ছে না তার। নিজের মনের সাথে বেশ রসিয়ে যুদ্ধে নেমেছে। মনে চলছে হাড্ডাহাড্ডির লড়াই। একবার ভাবছে প্রশ্ন করবে ভাইকে, পর মুহূর্তে যেন সিদ্ধান্ত পাল্টে নিয়েছে। নির্ণয় চৌধুরীকে প্রশ্ন করা মানে নিজের মানে নিজেকে কুয়োতে ফেলা, যা এখনও মোটেই চাইছে না রিয়ান। পেটে গুড়গুড় করতে থাকা প্রশ্নের ঝুড়িকে বেশ আলতো হাতে ছুঁয়ে দিয়েছে সে। কিছু বলবি? নির্ণয়ের ছোট্ট এই প্রশ্নে যেন মনে কিছুটা সাহস সঞ্চয় হয় তার। বড় একটা নিঃশ্বাস ফেলে নিজেকে স্থির করে নেয় সে। আসলে ভাই, আমরা যাচ্ছিটা কোথায়? বাগানবাড়ি। ইয়ে, ওই ধুলো চিটচিটে গ্রাম? ছি ভাই, এমন ভাব করছে যেন গ্রামে মানুষ থাকে না, সব গরু ছাগল থাকে। কিন্তু বাসায় না গিয়ে আমরা বাগানবাড়িটা কেন যাচ্ছি? তুই যতটা মাথা মোটা, তোর বোন ঠিক ততটাই চালাক। দেখো ভাই, তুই এইভাবে আমাকে অপমান করতে পারিস না। সিরিয়াসলি, মান অপমান বলে কিছু আছে তোর জীবনে? তোরে বলেছিলাম আমার বউয়ের খেয়াল রাখতে, নজর রাখতে, অথচ তোর চোখের আড়ালে আমার বউ গোয়েন্দা হয়েছে কীভাবে?
তুমি কি বলছো আমি সত্যি বুঝতে পারছি না ভাই। বলছি তোর বাপের আবার বিয়ে করাবো। ছি ভাই, এখন তো আমাদের বিয়ে করার বয়স। কোথায় এখন বিয়ের ডিসকাশন করবে তুমি? তা না শ্বশুরে হাঙ্গা করতে চাইছো তুমি। তোর বিড়ালের পুটকি মতো চেহারা নিয়ে বিয়ের স্বপ্ন দেখছিস শালা? তোর মেশিনে ঠান্ডা পুরুক ভস্ম হয়ে যাক তোর ঝুলে থাকা আলু। নিভে যাক তোর বংশের বাতি। আমার বউকে ভাগিয়ে নিজে বউ বউ করছিস, তোর বউকে অন্য কারো বউ বানাবো আমি। আমার বউ আবার কোথায় পেলে তুমি? কি ভেবছিস তিদার প্রেমে তুমি প্যান্ট ভিজাচ্ছ, ক্যালোরি খরচ করছো? এইসব কি আমার চোখে অগোচর হচ্ছে? তবে আমার বউ না পেলে তোর বিয়ে তো দূর, তোর বউ তোর না হয় অন্য কারো হবে, তারপর দুজনে মাল খেয়ে গান গাইব, মাতাল হয়ে ইস্যু করবো দেওয়ালে। সারা যা তা হবে দেখা যাবে কাল সকালে। হেই মাতাল হয়ে ইস্যু করবো দেওয়ালে, যা হবে দেখা যাবে কাল সকালে। চোখ দুটো এক মতো রসগোল্লার মতো এক বিস্ময় নিয়ে চেহারায় নির্ণয়ের মুখের দিকে তাকিয়েছে রিয়ান। এসব কি ঠিক শুনছে না স্বপ্ন দেখছে? নির্ণয় ভাই এসব বলতে শরীরে বেশ জোরে একটা চিমটি কাটে রিয়ান। উহ, সত্যি, তার মানে সত্যি সত্যি এসব বলছে? হ্যাঁ, যে আমি বলছি চিমটি কাটতে হবে, আমাকে বললে তো কেটে দিতাম। সে যাই হোক, এখন আমার বউকে আনার ব্যবস্থা কর, না হলে তোর বউকে অন্য কারোর সাথে বাসর করাবো। আমার বউ চাই আমার। বিশ্বাস করো ভাই, আমি সত্যি জানি না রোজা কই। কোলে থাকা ট্যাপটা বিরিয়ানির দিকে এগিয়ে ব্যাক সিটে গা এলিয়ে দেয় নির্ণয় লোক। তার মানে ভাই তুমি এতক্ষণ লোকেশন ট্র্যাকিং করছিলে? ইউ আর জিনিয়াস ভাই, রিয়েলি জিনিয়াস। আমার বউকে জলদি আনার ব্যবস্থা কর, আমি এক্ষুনি লোকেশানে আমাদের লোক পাঠাচ্ছি, ভাই ওকে তুলে আন। বাঁকা হাসে নির্ণয়, রহস্য ঘেরা হাসি যা দুঠোঁট গালিয়ে বাহিরে পেয়ে যাবে। তার ছিটে ফোটাও দেখা মেলে না, দুঠোঁটের মাঝে আটকেছে। গ্রীষ্মের দুপুরে কড়া রোদের সাথে এই বিরক্তিকর জ্যাম দুটো যেন বাস হয়ে জীবনে আসে। চোখে মুখে একরাশ বিরক্তি নিয়ে প্রায় আধ ঘন্টা ধরে জ্যামে ধৈর্যের পরীক্ষা দিচ্ছে রোজা। এক চুলে এগাবার উপায়ন্ত নেই, সামনে কি হয়েছে ভিতরে বুঝে না বুঝে পারছে না। ক্লান্তি যেন ভর করছে পুরো শরীরে। অপরদিকে সূর্যি মামা যেন ঠিক মাথার উপরে তার জ্বলন্ত কিরণে শরীর আগুন করে ধরাতে ব্যস্ত। হেলমেটের কাজ উঁচু করে হাতের সাহায্যে মুখের ঘাম মুছে নেয় রোজা। আকাশের দিকে তাকিয়ে সূর্যের অবস্থান নির্ণয় করে রাগান্বিত শুনল, ও সূর্য মামা, মামির সাথে ঝগড়া করে এত তাপ না দিলে কি হচ্ছিল না তোমার? পুরো শরীর যেন কারেন্ট ধরিয়ে দিয়েছো তুমি। আর তারে মাঝেই এই অসহ্য জ্যাম জ্বালিয়ে মারলে। আরও কিছুক্ষণ সময় অপেক্ষা করে রোজা, তবে ধৈর্য যেন কুলাচ্ছে না। সামনে কি হয়েছে দেখতে মাথা থেকে হেলমেট খুলে, লম্বা চুল আজ বেনুনিতে পেঁচানো, যা হেলমেট খুলে কোমর অবধি হাঁটুতে থেকে বাইক থেকে নেমে সামনের দিকে এগোতে থাকে রোজা। তবে এতে ভিড়ের মাঝে নির্দিষ্ট স্থানে পৌঁছাতে বেশ খানিকক্ষণ সময় লাগছে। তবে সামনের দিকে তাকাতে চোখ মুখে আগুন জ্বলে উঠে, রাগ যেন রিরি করে ছড়িয়ে পড়ে শিরায় উপশিরায়। নিজেকে শান্ত করে হাত মুষ্টিবদ্ধ করে সে রাস্তায় বেশ কিছু জায়গায় লেগে আছে ছোপ ছোপ রক্তের দাগ। তার পাশে পড়ে রয়েছে এক বৃদ্ধ লোক, যার মাথা থেকে অনবরত রক্ত পড়ছে। তার ঠিক কিছুটা দূরে একটা সাদা গাড়ি দাঁড়ানো, যেখানে কয়েকজন লোক ছেলে দাঁড়িয়ে তাস খেলায় ব্যস্ত। ছেলেগুলো পা ও কাছে নতজানু হয়ে বসে আছে বৃদ্ধা। বারবার আকুতি করছে, আল্লাহর দোহাই লাগে আমার স্বামীরে তোমরা বাঁচতে দাও আব্বা, আমার স্বামীরে হাসপাতালে লইতে হবো, হেড থাইকা মেলা রক্ত ঝরছে। ও বাবা, আমারে যাইতে দাও, পা ধরি। ভেজা কণ্ঠে কিছুতে থেমে যায় বৃদ্ধ। রাস্তায় এত মানুষ, তবে তাদের সাহায্য করার কেউ নেই। সকলে যেন দাঁড়িয়ে মজা দেখতে ব্যস্ত। তোমাকে দুটো পায়ে ধরি, আমাকে যাইতে দাও, কেউ তো সাহায্যে ভিক্ষা দাও। বৃদ্ধার কথা যেন কানেই ঢুকছে না। ছেলেগুলো নিজেদের কাজে অন্য, তারা উপায়ন্ত না পেয়ে বসা ছেড়ে উঠে দাঁড়ালো বৃদ্ধা। ছেঁড়া সাড়ে আঁচল পেতে সকলের কাছে সাহায্যের অনুনয় করলো বৃদ্ধা। এতজন দাঁড়িয়ে, তবে একজন মানুষের সাহায্য করতে এগিয়ে আসছে না। এরা কি মানুষ শালা? সব কয়টারে গুলি করে মারতে পারলে ভালো লাগতো। রাগে ফুঁসছে রোজা, নিজেকে নিয়ে শান্ত করতে আপ্রাণ চেষ্টা চালিয়েছে সে, তবে না হচ্ছে না, পারছে না নিজেকে থামাতে। পকেটে হাতড়ে দুটো রুমাল বের করে একটি দিয়ে খুব সুন্দর করে মুখ ঢেকে নেয়, অপরটি পেঁচিয়ে নেয় হাতে। সামনে এগোতে আগে শাড়ির আঁচল পাতানো হাতে বৃদ্ধা এসে দাঁড়ায় রোজার সামনে। মারে, আমার একটু সাহায্য কর মা, আমার স্বামীরে সাহায্য কর। পাতানো আঁচলে নিজের হাতে এগিয়ে দেয় রোজা। ভেজা চোখ জোড়া যেন চকচক করে উঠবে বৃদ্ধার। ভিড় ছেড়ে সামনে এগিয়ে যায় রোজা। হাঁটুতে ভাঁজ করে বসে মাটিতে লুকিয়ে থাকা বৃদ্ধার পাশে হাত ছুতে দিতে গেলে কপালে, তবে তার আগে কেউ যেন আটকে দিয়েছে তার হাত। হাতের মালিক খুঁজতে উপরের দিকে তাকায় শ্যামবর্ণের এক ছেলে, মুখ ভর্তি খোঁচা খোঁচা দাড়ি, মাথায় ঝাঁকড়া চুল। এক ঝটকায় নিজের হাত ছাড়িয়ে নেয় রোজা। হাত ঝাড়তে ঝাড়তে দাঁড়ায়, এমনভাবে পরিষ্কার করতে যেন কোনো আবর্জনা লেগেছে তার হাতে। কে রে বাল তুই? দেখছিস না কেউ সাহায্য করছে না? কোথাকার বেগম রোকেয়া হয়ে এলি সাহায্য করতে?
তা আমি না হয় বেগম রোকেয়া, তুই কোন ক্ষেতের মূলা? আমরা চেয়ারম্যানের লোক, আইসি তো ওনাকে কে মেরেছে? আমার কথা শেষ করার আগে শক্ত এক ঘুষিতে ছিটকে কয়েক সেন্টিমিটার দূরে ছিটকে পড়ে লোকটা। ঘটনা এত দ্রুত হয়ে যায়, হতবাক হয়ে যায়, ভরকে যায় বাকি ছেলেগুলো। কারো দিকে না তাকিয়ে ছিটকে পড়া ছেলেটা এগিয়ে যায় রোজাকে, হালকা ঝুঁকে আবারও জিজ্ঞেস করে, কী হলো বল, কে মেরেছে? শালা এবারও ঝড়ের বেগে জোরে একটা থাপ্পড় এসে পড়ে ছেলেটির গাড়ি। গাল হাতড়ে দিয়ে বুঝতে চাইছে আসলে হলোটা কি। কেটে গেল বেশ কিছু সময়। এবার হুঁশ ফিরল বাকি ছেলেগুলো। সকলে ছুটে এসে দাঁড়ায় পড়ে থাকা ছেলেটির পাশে। সোজা হয়ে দাঁড়ায় রোজ, শান্ত দৃষ্টিতে পর্যবেক্ষণ করে সব কটা। ছেলেগুলোর মাঝে বেশ মোটা নাদুস কুন্দুস লাইক টেরিবির টাইপের একটা ছেলে রয়েছে। রোজা কিছু হেঁটে হাতে রাখে ছেলেটির কাঁধে। সকলে যেন অবাকের চরম সীমানায় পৌঁছে গেছে। এমনটা হয়তো কারো কল্পনায় ছিল না। হাটে সামনে আগাতে থাকে দুজনের। নাম কি? প্রশ্ন উত্তর না পেয়ে বিরক্ত হল রোজা। হাতের উল্টো পিঠের সাহায্যে এক থাপ্পড় বসিয়ে দিল ছেলেটির গালে হাত রেখে বিস্ময়ের চোখে রোজার মুখের দিকে তাকায় ছেলেটি। আসলে ঘটনায় কী হলো বুঝতে দেরি হলো তার। কাহিনী মস্তিষ্ক প্রসেসিং হতে ক্ষিপ্ত চোখে তাকায় রোজা। এই মেয়ে আমাকে মারলি কেন? নাম কি? বাকেট মণ্ডল। ভুরু কুচকে নে রোজ। কিসের বাকেট তুই? টিউবওয়েলের নাকি অন্য কিছু? নিশ্চুপ ছেলেটি। আবারও এক থাপ্পড় মারে ছেলেটির জ্ঞানে। অপর হাতে আবারও পাশের গাল চেপে ধরে ছেলেটি। নাটকীয় ভঙ্গি করে রোজা বলে, শোন বাকেট, তোরে যদি আমি এমনি মারি তাহলে কি তোর খুব লাগবে? উপর নিচ মাথা ঝাঁকায় বাকেট, মানে তার খুব লাগবে। উত্তরে বেশ খুশি হয় রোজা। তাহলে একটা কাজ কর, মায়ের খেতে না ছেলে বৃদ্ধা দুটোকে নিয়ে এক্ষুনি হাসপাতালে দিয়ে আয়। আর কথার নচ্চর। কথা শেষ করার আগে বাকেট উধাও। হো হো করে হেসে ওঠে রোজা। কিছুক্ষণের মধ্যে গাড়ি নিয়ে হাজির হয় বাকেট। বৃদ্ধাকে গাড়িতে উঠিয়ে গাড়ি ছাড়বে এমন সময় গাড়ির সামনে বাকি দুজন এসে হাসির। রোজা অগ্নিচক্ষে দুজনের দিকে তাকায়। সব তবে তাতেও যেন কোনো নড়চড় নেই এদের। সামনে তাকে শুষ্ক ঢোক গিলে বাকেট। আরে ব্রাদার্স, ওদের যেতে দে। যা কথা আমার সাথে বল। তুই কে? মা ড্যাশ তোর আম্মা বলে হ্যাংলা। পাতলা ছেলেটির বুক বরাবর সজোরে এক লাথি মারে রোজা। বেশ কিছুটা দূরে ছিটকে পড়ে ছেলেটি। অপর পাশে এগিয়ে গিয়ে আস্তে করে নিলে ঠিক নাক বরাবর এক পাঁচ। দুজনে যখন রাস্তায় পড়ে এলোপাথারি ঘুষি দিয়ে কারো নাক মুখ থেতলে দেয় রোজা। এদিকে বাকেট অনেক আগে বেরিয়ে গেছে বৃদ্ধা মহিলা ও তার স্বামীকে নিয়ে। বেশ কিছুক্ষণ পরে ছেলেগুলোকে ছেড়ে দেয় রোজা। হাত বেশ কেটে গিয়েছে তার, ক্ষতস্থান থেকে রক্ত পড়ছে। আর কখনো যদি কোনো সাধারণ মানুষের ক্ষতি করতে দেখছে আজকে মেরেছে, আর এরপর পুরুষত্ব হারতে হবে। কথা বলে কাশি উঠে রোজার। একে তো বলে গরমের মাঝে এত ঝামেলা, গলা শুকিয়েছে। আপা এই যে পানিটা নেন, কাশি কমে যাব। হাতের কাছে এক বোতল পানি পেতে ছোপ মেনে নেয় রোজা। এক মুচড়ে খুলে বোতলে চিপি ঢক ঢক করে পুরো বোতলটা খালি করে। যাকে আবার শান্তি লাগছে। তবে পানিকে দিয়ে খুঁজতে সামনে পড়ে বাচ্চা একটা ছেলে। গায়ের রং বেশ সাদা, তবে অযত্নে ঢাকা পড়েছে। চোখ দুটো বেশ টানা টানা। হাফ প্যান্টের সাথে একটা স্যান্ডো গেঞ্জি। তুই কি পানি দিয়েছে? হ্যাঁ আপা, আপনারা কাজ উঠতেছিলে হেল লইকে তো বোতলখানা দিলাম। তোর নাম কি? পাপ্পু। কোন ক্লাসে পড়িস? পড়ি না তো। কেন? এই যে কাম করি, নইলে খামু কেডা? তোর বাম্মা কেউ নেই? বাপে আমারে আর মারে ফেলাইয়া আর এক বেটারে বিয়ে করছে। এরপরে মা আমারে লইয়া বস্তিতে থাকতো। তাই কিছুদিন আগে আম্মা মরে যায়। তাই এই যে এখন কাম কইরে খাই। অসম্ভব সুন্দর একটা মুখ, কি মায়াবী তার চোখ। এমন বাচ্চা ফেলে তার বাপ যেতে পারে ভেবে বুকটা হাহাকার করে উঠে রোজার। তাই এমন আমি যাই আপা, মাল বেচে মহাজনের টাকা দিতে হবে। তোর পানির দাম নিবি না? লাগবে না আপা, আপনারে আমি খুশি হয়ে দিছি আপা। ভুরু জোড়া কুচকে আসে রোজার। এক ভুরু নাচে প্রশ্ন করে, তোর খুশির কারণ কি? ছেলেটি হাসি মুখে সহসা হাতে আঙ্গুল উঁচিয়ে দেখায় মাটিতে পড়ে কাতরানো ছেলেগুলোর দিকে। এরা পুরো এলাকার মানুষকে খুব জ্বালায়। একদিন জোর করে আমার কাছ থেকে পানি নিচ্ছিল, তাই কোনো দাম দেয়নি। মুচকি হাসে রোজা, হাতে রাখে ছেলেটির মাথায়। তুই যাবি আমার সাথে? না না, মহাজনকে টাকা দিতে হইব। তোর মহাজনকে টাকা আমি দিয়ে দেবো, আমার লগে যাবি? অবাক চোখে টাকায় ছেলেটি, চোখে অবিশ্বাস্য। আপনি সত্যি কইতেছেন? আমারে লইয়ে যাবেন? হ্যাঁ, আজ থেকে আমার লগে থাকবি তুই। সত্যি আপা? তিন সত্যি। দুপুর গড়িয়ে রাত। পাপ্পুকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছে রোজা। পুরো বিকাল জুড়ে পাপ্পুর সাথে বেশ কিছু ড্রেস কিনে এইসব কিনে তারপর বাড়ি ফিরছে। নিষ্পাপ ছোট মুখের পানে তাকিয়ে মুচকে আসলো। পাপ্পুর খেয়াল রাখতে এক মহিলা মেয়ে ঠিক করা হয়েছে, কাল সকাল থেকে আসবে। কপালে ছোট্ট ভালোবাসার পরে রেখে গায়ে চাদর টেনে দিল রোজা। বেড টেবিলের উপর থাকা বাইকের চাবি হাতে তুলে নিল। আবারও তাকালো ঘুমন্ত ছেলেটির মুখের দিকে। হাতের চাবির দিকে তাকিয়ে এক দীর্ঘশ্বাস ফেলে বেরিয়ে গেল ঘর ছেড়ে। গেটের কাছে আসতে নজরে এলো দারোয়ান ঘুমে বিভোর, অথচ পুরো রাত জাগার কথা তার। কোনো
পোকা রাগ না করে দেখে শান্ত ভয়েসে ডাকলো, হামিদ চাচা, হামিদ চাপা। ফোঁস করে নাক ডাকার আওয়াজ, তবে নেই ডাকে সারা। এবার বেশ কড়া করে ডাকলো, চাচা। চমকে ধমকে উঠে দারোয়ান। চোর চোর, কোথায় চোর? সামনে কারো উপস্থিতি টের পেয়ে একদম পালিয়ে যায় হামিদ। চোখ কষলে বড় হাই তুললে তড়িঘড়ি করে উঠে দাঁড়ায়। আম্মাজান, কিছু লাগবে আপনার? না চাচা, আমার ঘরে পাপ্পু ঘুমাচ্ছে, আমি কাজে বাইরে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন ওর। আমি ভোরের দিকে ফিরে আসবো। আপনি কোনো চিন্তা করেন না আম্মা, আমি খেয়াল রাখবো। কথা না বাড়িয়ে গ্যারেজ থেকে বাইক বের করে রোজা কাজ শেষ করে কালকে ঢাকা ব্যাক করতে হবে তার। প্রায় মাঝরাতে গাড়ির ব্যাক সিটে বসে ফোনে কার রেসিং গেম খেলছে নির্ণয়, আর তার পাশে আতসহায় ঘুমিয়ে ঝিমোচ্ছে রিয়ান। এত রাতে এখানে বসে গেম না খেলে বাসায় নরম বিছনায় শুয়ে তো খেলা যেত। বিড়বিড় করে কথাগুলো বলে আবার ঝিমাতে শুয়েছিল রিয়ান। কিছু বললি? সহসায় চমকে উঠে সে। শুষ্ক ঢোক গিলে জিভা দিয়ে ঠোঁট ভিজিয়ে নেয়। ইয়ে মানে ভাই, কই কিছু তো না। তোর কি মনে হয় কোন দিক দিয়ে আমাকে বয়রা নাকি আমি কানে আঙ্গুল দিয়ে আছি? আসলে আমি বলেছিলাম যে এত রাতে এখানে গেম খেলতে এসেছো, সামনে দেখো কত বড় জঙ্গল, যদি হিংস্র কোনো প্রাণী বেরিয়ে এসে, তোর মনে হলো আমি এখানে গেম খেলতে এসেছি? এখানে গাড়ি থামিয়ে তুমি মোবাইলে গেম ছাড়া আর কোনো কাজ করছো বলে তো আমার চোখে পড়লো না। সাদেকে আর তোকে বলে মাথা মোটা? নিজের মাথায় হাত রেখে একবার পরীক্ষা করে নেয় রেহন। কই, আমার তো মাথা ঠিকই আছে, আর আমি কিছু ভুল বলছি বলে তো মনে হচ্ছে না। ভাই প্লিজ বলো না এখানে কেন এসেছি? আমার বউকে নিতে। মানে? এই রাতে, তাও আবার জঙ্গলের পথে? বউ কোথায় পাবে? ওয়েট ওয়েট, তুমি কি রোজকে রেখে বিয়ে করলে কবে? বাঁকা হাসে নির্ণয়, ঠোঁট গালিয়ে বাইরে বেরোয় না সেই হাসি। নিজেকে এঁটে নেয় শক্ত করে সে। হঠাৎ দূরের এক আলোতে গাড়ির কাছ পেরিয়ে ভেতরে প্রবেশ করতে চোখ নিচে বন্ধ করে নেয়। তবে একজনের দৃষ্টি এখনও স্থির পানি। শান্ত চোখ জোড়ায় নেই কোনো রাগের আভাস। শিকারের চোখ জোড়ায় প্রতিবিম্ব ফুটে উঠছে ওই দূরে। কালো শর্ট কস্টপের সাথে ব্যাগি, মাথায় জড়ানো হেলমেট, দূর থেকে ছুটে আসা এক হলুদ মিশ্রণের বাইকের উপর। বাইক যেন ঝড়ের গতিতে ছুটে আসছে সামনের পানে, তবে মাঝে বাধা হয়ে দাঁড়ায় কালো পোশাক পরিহিত কতগুলো গার্ড। রানিং বাইক জোরে ব্রেক কষে ক্ষিপ্ত চোখে সামনে মানবগুলোকে পর্যবেক্ষণের রোজ। বেশ কয়েকটা পুরুষ যেন অতিশয় লম্বা স্বাস্থ্যবান, মাথায় হেলমেট খুলে বাইকের উপর রেখে কিছুটা আয়েস ভঙ্গিতে বসেছে। কি চাই এখানে? সকলেই নিশ্চুপ, কারো মুখে যেন কথা নেই। মাথা নিচু করে রয়েছে সকলে মাটির পানে। হোয়াটসঅ্যাপেন, আমি কি দেখতে সুন্দর নই? তোমরা আমাকে না দেখে মাটিতে তাকিয়েছ কেন? রোজার কথা শুনে কাশি উঠে যায় রিয়ানের। সামনের মেয়েটা যে রোজা, এটা সে কিছুক্ষণ আগে বুঝেছে। নিম্ন এখনও শান্ত দৃষ্টিতে সামনের পানে তার চোখ জোড়া শান্তি অনুভব করছে। সামনে প্রেয়সীর মুখের পানে তাকিয়ে হৃদয়ের সকল অস্থিরতা যেন নিমিষে গলিয়ে গিয়েছে তার। গার্ডদের থেকে কোনো উত্তর না পেয়ে ভুরু জোড়া কুচকে নেয়। সামনের পানে চোখ স্থির রেখে নেমে দাঁড়ায় বাইক থেকে। সকলের দৃষ্টি এখনও মাটির পানে। এক পা করে এগিয়ে এসে দাঁড়ায় তাদের কাছে। কে পাঠিয়েছে তোদের? কি চাই? না, সবগুলো মুখে কুলু বেটে দিয়েছে কেউ। নিজের ধৈর্য যথাসাধ্য পরীক্ষা নিজেই নিচ্ছে রোজ। কি হলো, কথা বলছো না কেন? দূর থেকে আসা পায়ের শব্দ কানে আসতে রোজার গলা আটকে গিয়েছে যেন। এক এক করে পাশ কেটে গার্ডরা সকলে। ওভারকোট পরিহিত কেউ একজন এগিয়ে এসছে তার পানে। সব গার্ডরা দুভাগ হয়ে গেছে, কালো মুখ কাপড়ে বাঁধা, চেনার উপায় নেই। মাত্র কয়েক সেন্টিমিটার দূরত্বে এক গাড়ি দাঁড়ালো। তা সবেমাত্র নজর এলো রোজার। দূরত্ব কাটিয়ে রোজার একদম নিকটে এসে দাঁড়ায় যুবকটি। কে আপনি? নিশ্চুপ ছেলেটা পা থেকে মাথা অবধি একবার নজর বুলিয়ে নিল রোজা, তবে চোখ জোড়া থেমে গেল যুবকটির সিল্কি এলোমেলো চুলগুলো। চোখ ছুঁই চুলগুলো যে কেমন অযত্নে পড়ে রয়েছে। হাত এগিয়ে কিছুটা ছুঁয়ে দেয় রোজা। ঘোর লাগা চাহিনীর দিকে তাকিয়ে থাকে রহস্য মানবের পানে। কে আপনি? পানির মতো কিছু মুখে পড়তে চোখ বন্ধ আসে রোজার। ধীরে ধীরে চলিয়ে যেতে থাকে ঘুমের দেশে। পড়ে যেতে নিলে নির্ণয় হাত বাড়িয়ে আগলে নেয়। অশান্ত ঝড়তলা বুকে জড়িয়ে নেয় তার পাখিকে, আলতো হাতে তুলে নেয় কোলে। এতক্ষণ পুরো ঘটনায় গাড়িতে বসে দেখছিল রিয়ান। ঠোঁটে খেলে যায় মুচকি হাসি। রোজাকে কোল করে নিয়ে গাড়ির কাছে আসতে একজন গার্ড এগিয়ে এসে খোলে গাড়ির দরজা। নির্ণয় বেশ যত্নে গাড়ির ব্যাক সিটে বসিয়ে দেয় রোজাকে। রিয়ানের দিকে তাকাতে শয়তানে হাসি দিয়ে ভুরু জোড়া নাচায় রিয়ান। বিরক্তি এসে ঘিরে নির্ণয়ের মাঝে। নিজেকে শান্ত রেখে মুখে ফুটিয়ে তুলে মিষ্টি এক হাসি নাটুকে ভঙ্গিতে বলতে, রিয়ান, শ্বশুরের ছেলে আমার, তুই দয়া করে সামনের সিটে বসো। হয়নি, আরও একটু করুণ সুরে বলো প্লিজ। তোর টুনটুনিতে দিব শালা। নাম গাড়ি থেকে। কি ভাই, তুমি কি ভেবেছো ধমক দিলে আমি আমার বোনকে তোমার কাছে রেখে নেমে যাবো? কভি নেই, ওটি একদম হচ্ছে না। ও তাহলে আমি আর তোর বোনের বাসর দেখবি বলে ঠিক করে রেখেছিস? তুই চাইলে দেখতেই পারিস, তবে রোজ জেগে উঠলে তাকে কি বলবি ভেবে রেখেছিস?
সে তুমি যাই বলো, আমি নামছি না। ঠোঁটে শয়তানি হাসি রেখে পয়েন্ট জিপারে হাত রেখে নির্ণয়। রিয়ান এখনো বেশ একইভাবে বসা। তো তাহলে শুরু করা যাক শালাবাবু। কথা শেষ করে জিপারে এক টানে খুলে ফেলে। রিয়ানের চোখ জোড়া গোল গোল হয়ে যায়। এক্ষুনি হয়তো কোটর থেকে বেরোলো, ইয়ে ছি ভাই, করছোটা কি? তোর বোনের সাথে বাসর করছি, এখন নামবি নাকি বাকিটা? এক লাফে গাড়ি থেকে নামে রিয়ান। এখন এখানে থাকলে আরও কত কী যে হবে ভেবেই মাথা ঘুরছে। জিপার উপরের দিকে লাগিয়ে হো হো করে হেসে ওঠে নির্ণয়। পানসে মুখে গাড়ির সামনের ড্রাইভিং সিটে গিয়ে বসে রিয়ান। রাগে গজগজ করতে করতে গান ছাড়ে, আমি দুঃখে মইরে যাই, আমি লজ্জায় মইরে যাই, আমি দুঃখে মইরে যাই। আহ উহ। ব্যাক সিটে নির্ণয়ের কারো আওয়াজে মেজাজ যেন আরও বিগড়ে দেয় রিয়ানের। তবে মুখে টু পর্যন্ত করে না। অপর পাশে ব্লুটুথ কানেক্টেডের মাধ্যমে রিয়ান সিলেক্টেড করা গান নিমেষে পাল্টে দেয় নির্ণয়। রিয়ানকে ব্যাক সিটে তাকাতেই টুক করে চোখ মেরে দিয়ে গানের সাথে গলা মিলিয়ে গান ধরে নির্ণয়। খা খা, আমায় চুষে চুষে খা, আমায় গিলে গিলে খা, খা খা। প্রণয়ের প্রথম পুরুষ, পর্ব 6। পুরো গল্প